হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সমাধান করছি মাধ্যমিক 2025-এর গণিত পার্ট সলভ করছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 17 সলভ করব। এর আগে মডেল কোশ্চেন পেপার 16টা মডেল কোশ্চেন পেপার সলভ করা হয়ে গেছে। সমস্ত মডেল কোশ্চেন পেপারের অ্যান্সার যেগুলো আমরা প্রধানত সলভ করছি 1 নম্বর এবং 2 নম্বর মিলে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেইগুলো, ঠিক আছে। টোটাল 90-এর মধ্যে যে 36 নম্বর শর্ট কোশ্চেন পড়ে তোমাদের মাধ্যমিকে, সেই 36 নম্বর সলভ করে দিচ্ছি। কারণ প্রথমত এই শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো ভেরিয়াস টাইপ বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সেগুলো শর্ট কোশ্চেনগুলো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করা খুব প্রয়োজন। আর বড় কোশ্চেন যেগুলো আসে, বড় কোশ্চেন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিজেরা পারবে। কিছু হয়তো প্রবলেম হবে, সেগুলো আটকালে আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা সলভ করে দেবো। যেগুলো আমাদের সলভ করা হয়ে গেছে আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, সমস্ত কিছু প্লেলিস্টে রাখা আছে, প্লেলিস্টের সমাধান সেখানে পেয়ে যাবে। এছাড়া তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সিলেবাস সলভ করা আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে রাখা আছে, পেয়ে যাবে। দশম শ্রেণী ক্লাস 9 to 12 ম্যাথের বেশিরভাগ চ্যাপ্টারই সলভ করা আছে, সেগুলোও পাবে। তো টোটাল 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলভ করবো। এছাড়া মাধ্যমিকের কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের এবারে রায় মার্টিন পেপারে প্রশ্নবিদ্যায়, সেগুলোও সলভ করে দেবো। প্রথমত এই 36 নম্বর প্রত্যেকটা পেজের আমরা সলভ করছি। 16টা মডেল কোশ্চেন পেপার হয়ে গেছে, আজকে আমরা 17 নম্বর মডেল কোশ্চেন পেপার সলভ করবো। আজকের পড়ার 4টে মডেল কোশ্চেন পেপার বাকি থাকবে, ঠিক আছে। তাহলে দেখো 17 নম্বর স্টার্ট করছি। যেটা ফার্স্ট ওয়ান যেটা বলেছে একের দাগের এক বলে দিয়েছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। পি প্রতি বছর বাড়ছে 1 + 2% হারে n বছর পর, এতজন হবে। তাহলে পি × 1 + r/50 তারপর n, এইটা হবে পি × 1 + r/50 তারপর n। কোন অপশান আছে এখানে? এটা এখানে আছে তোমাদের অপশান বিতে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পি × 1 + r/50 তারপর n। একের দাগের একেরটা অপশান বি, পি × 1 + r/50 তারপর n, এতজন। আচ্ছা, দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে? দুইয়েরটা বলেছে 2√6 এর একটি কনির্দেশক উৎপাদক √2x। তাহলে x এর মান, এই যে 2√6 এর কনির্দেশক উৎপাদক কত হবে? √6 হবে। তাহলে সেটা বলে দিয়েছে এই যে √6 সেটা √2x, তার মানে হয়ে যাবে এখানে অতএব √2x = √6 হবে। যে কন্ডিশন বলেছে সেই অনুযায়ী উভয় দিকে যদি বর্গ করো রুট সরে চলে যাবে, তখন থেকে যাচ্ছে 2x = 6, x = 6/2, x = 3, x এর মান 3। তাহলে বলেছে x এর মান হবে 2, 3, 6, √6, চারটে মান আছে। অপশান বি 3 হবে, এটা অপশান বি 3। তিনেরটা দেখো, এ বি হলো। তিনেরটা বলছে এবিসি এর পরিকেন্দ্র ও বিওসি, আচ্ছা এবিসি এটা একটা ত্রিভুজ নিচ্ছে, বৃত্ত এর পরিকেন্দ্র ত্রিভুজ, তার পরিকেন্দ্র এ বি সি, ত্রিভুজের পরিকেন্দ্র ও, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে? বিওসি 2x, তাহলে বি এটা ও হলে বিওসি, এটা বিওসি 2x, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে? 2x ডিগ্রি, বিওএ 2y, আচ্ছা বিওএ এটা 2y ডিগ্রি, 2x ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো এইটা যদি এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা 2x হলে বৃত্তস্থ কোণ এইটার মান x হয়ে যাবে। আচ্ছা, এইটা 2y হলে এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, এইটা y হয়ে যাচ্ছে। তাহলে এই যে বি কোণটার মান কত হয়ে যাচ্ছে? কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে এবিসি কোণের মান কত। আচ্ছা, এবিসি কোণের মান, তাহলে বি কোণের মান হয়ে যাচ্ছে, কোণ বি = ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, হয়ে যাচ্ছে 180 ডিগ্রি - x + y, ঠিক আছে। 180 - x + y এত ডিগ্রি আসছে। তাহলে এখানে কিন্তু 180-তে বৃত্তীয়তে আনতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমরা লিখবো 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = পাই রেডিয়ান বাই 180, আর এইটার মান 180 ডিগ্রি - x + y এটা হয়ে যাচ্ছে পাই 180 - x + y, এটা সেকেন্ড ব্র্যাকেট যদি করি বাই 180, ঠিক আছে। এত রেডিয়ান হয়ে যাবে, এত রেডিয়ান টোটালটা। তাহলে আমরা যদি এটাকে 180 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে পাই এখানে আছে, ভাগ করে দিলে 1 -
এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 180, এত রেডিয়ান আসছে। পাই মাইনাস, এটা কোন অপশানে আছে? অপশান ডিতে যেটা আছে, অপশান ডি, পাই মাইনাস পাই ইন্টু 1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 180 রেডিয়ান। এটা অপশান ডিতে আছে, অপশান ডি, পাই ইন্টু 1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 180 রেডিয়ান। এটাই কিন্তু অ্যান্সার হবে। প্রসেসটা দেখে নাও, এক্স্যাক্ট এইভাবেই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো চারেরটা, অপশান ডি অ্যান্সার এলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট যেটা বলেছে যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি তাল গাছের দৈর্ঘ্য 12 মিটার হয়, তাল গাছের উচ্চতা। তাহলে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, এটা মনে করো 60 ডিগ্রি সূর্যের উন্নতি কোণ, ঠিক আছে। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, আচ্ছা, একটি তাল গাছের ছায়ের দৈর্ঘ্য 12 মিটার। তাহলে এই যে এ বি মনে করো তাল গাছ, এটা 60 ডিগ্রি, আর বিসি মনে করো ছায়ের দৈর্ঘ্য 12 মিটার। তাহলে এখানে ত্রিভুজ আমরা এবিসি থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে এই যে tan 60 মানে লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি, tan 60 মান হয়ে যাচ্ছে √3 ইজ ইকুয়াল টু এবি বাই বিসির মান 12। তাহলে এবি ইজ ইকুয়াল টু 12√3 আসছে, 12√3, ঠিক আছে, 12√3 আসছে। এটা অপশান এতে আছে, অপশান এ 12√3 মিটার। তাহলে চারেরটা হয়ে যাচ্ছে অপশান এ 12√3 মিটার তাল গাছের উচ্চতা। এবার দেখবে 5 আর 6 বাকি আছে। 5-এর কি বলেছে? দুটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 6 একক, 4 একক, 4 একক এবং অন্যটার 8 একক, 2h + 1 একক ও 2 একক যদি আয়তন দুটির ঘনফল সমান হয় h এর মান। একদমই সহজ অঙ্ক। তাহলে ঘনফল মানে মাত্রাগুলি বলে দিয়েছে, মাত্রাগুলি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন বের হয়। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা গুণ করে আয়তন নির্ণয় করব, আয়তন নির্ণয় করে সমান করে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমটা দ্বিতীয়টার আমরা আগে নির্ণয় করছি, 8 × 2 × 8 × 2h + 1 × 2, ঠিক আছে। এটা দ্বিতীয়টার এইচ এর মান নির্ণয় করতে হবে, সেই জন্য এইচ এর মানটা আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি। প্রথমটা বলছে 644, তাহলে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2h + 1 এর মান কত? 8 × 16, তাহলে 6 × 4 × 4 বাই 8 × 16, 4 × 4 = 16, 4 4 × 4 = 16। তাহলে 2h + 1 = 6, তাহলে 2h = 6 - 1, তাহলে 2h = 5, তাহলে h = 5/2, h আসছে 5/2, ঠিক আছে। h হচ্ছে 5/2, তার মানে 5/2 মানে হচ্ছে 2.5 = 2.5। কোন অপশানে আছে দেখো? এটা আছে অপশান বিতে। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে 2.5। 5-এর অপশান বি সঠিক উত্তর 2.5। নেক্সট দেখো 6-এরটা। 6-এরটা হয়ে যাচ্ছে n সংখ্যক রাশির যৌগিক গড় x বার, n-1 সংখ্যক রাশিগুলির যোগ কে হয়, তাহলে n-তম রাশি হবে, ঠিক আছে। দেখো n সংখ্যক রাশি, মনে করো সেগুলো n সংখ্যক রাশি হয়ে যাচ্ছে x1 x2 x3 ডট করে। তাহলে এই যে n সংখ্যক রাশি x1 x2 ডট করে প্লাস xn-1 প্লাস xn বাই n, এদের যৌগিক গড় ইজ ইকুয়াল টু, এটা কি বলা আছে? সেটা বলা আছে x বার, এইটা x বার, ঠিক আছে। তাহলে এই যে x1 প্লাস x2 প্লাস ডট প্লাস xn-1 প্লাস xn, এটা কোনাকুনি গুণ করলে nx বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে বলা আছে যে n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে, মানে প্রথম n-1 সংখ্যক, এই n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে, ঠিক আছে। প্রথম থেকে n-1 পর্যন্ত প্রথম n-1 সংখ্যক। তাহলে প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে, এর জায়গায় আমরা কে বসাচ্ছি, k + xn = nx বার। তাহলে xn পদটার মান হচ্ছে nx বার মাইনাস k, xn পদটার মান হচ্ছে nx বার মাইনাস k, ঠিক আছে। এইটাই হচ্ছে, এটা দেওয়া আছে কোন অপশানে আছে? nx বার মাইনাস k, অপশান ডিতে আছে। তাহলে nx বার মাইনাস k, অপশান ডি, অপশান ডি nx বার মাইনাস k, এইটা আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 1-এর দাগের কমপ্লিট হলো, এবার 2-এর দাগে স্টার্ট করবো।
2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করা আছে, 2-এর দাগের একটা শূন্যস্থান পূরণ করা। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য আর ডেভিড 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত। তাহলে যেহেতু আদার্স কিছু কন্ডিশন বলে যে মাস কত মাসের জন্য কোনটা কিছু বলেছে, কোন টাকা কত মাসের জন্য খেটেছে, তাদের 1 মাসের হিসেবে মূলধন বের করবো। তাহলে আনিসুরের 1 মাসের হিসেবে মূলধন হবে এই যে 500 × 9, ঠিক আছে, ইজ টু এটা হয়ে যাচ্ছে ডেভিডের 1 মাসের হিসেবে মূলধন 600 × 5, ডেভিডের 1 মাসের হিসেবে মূলধন 600 × 5, তাহলে হচ্ছে 4500 ইজ টু 5 6 30 00। হ্যাঁ, এটা 1500 দিয়ে ভাগ করলে 3:2 হয়ে যাচ্ছে। 1500 দিয়ে যদি ভাগ করে দিই 3:2 চলে আসছে দেখো। তাহলে লাভ্যাংশের অনুপাত হয়ে যাবে 3:2, লাভ্যাংশের অনুপাত হয়ে যাবে 3:2। তাহলে 2-এর দাগের একটা আসছে শূন্যস্থানে 3:2 আসছে। এবার 2-এরটা দেখো, 2-এর দাগে একটা হয়ে যাচ্ছে 3:2। এবার 2-এরটা বলেছে কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে কোনো গোলকের ব্যাসার্ধ, গোলকের ক্ষেত্রে গোলকের বলে দিয়েছে ব্যাসার্ধ আর আয়তন ভি। তাহলে গোলকের ভি কত হয়, ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব হয়ে যায়, ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে এই যে 4/3 আর পাই ধ্রুবক পদ, 4/3 আর পাই ধ্রুবক পদ দুটোই, পাইয়ের মান 22/7 বা 3.14 যাই বলো ধ্রুবক। তাহলে ভি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে আর কিউব, ভি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে আর কিউব। আমরা যদি ধ্রুবকটা তুলে দিই তাহলে ভি প্রপোর্শনাল টু হয়ে যাবে আর কিউব, তাহলে শূন্যস্থানে হবে আর কিউব, ঠিক আছে। 3-এরটা দেখো, 3-এরটা বলা আছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ, এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় ABCD, এটা ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো, এটা ABCD, এ কোণের মান x ডিগ্রি বলে দিয়েছে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, পরস্পর সম্পূরক মানে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে ওইটা যদি এ কোণের মান যদি x ডিগ্রি হয়ে যায় তাহলে সি কোণের মান কত হবে, যেহেতু এদের সমষ্টিটা 180, তাহলে এইটার মান 180 - x। এটা যদি 60 হয় তাহলে এইটার মান কত হবে 120। কীভাবে 180 - 60 এইভাবে নির্ণয় করছি। এটা যদি 100 হয় এইটার মান কত হবে 80। কীভাবে 100 + 80 180 কীভাবে আসছে, 180 - 100 করে 80 আসছে, তাহলে x বললে 180 - x হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সি কোণের মান এটা আসছে 180 - x, ঠিক আছে, সি কোণের মান আসছে 180 - x। নেক্সট দেখো, এটা 4-এরটা, 4 5 6, 4-এর বলে দিয়েছে যে 3 পাই রেডিয়ান বাই 8 কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান, কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান চেয়েছে। তাহলে সম্পূরক কোণে 3 পাই রেডিয়ান বাই 8, কোণটির সম্পূরক কোণে, তাহলে পাই - 3 পাই রেডিয়ান বাই 8 করলেই হবে, এটা করে নিলেই হবে, ঠিক আছে। পাই মাইনাস থেকে এটা নির্ণয়টা করলেই হবে। তাহলে এইটা হয়ে যাবে, যেহেতু বৃত্তীয় মান চেয়েছে আমরা এইভাবে নির্ণয় করে নিই। তাহলে 8 লসাগু 8 - 3 ইজ ইকুয়াল টু 8 - 3 5 পাই রেডিয়ান বাই 8, এটাই আসছে, সহজ নিয়ম, ঠিক আছে। তাহলে চলে এলো 5 পাই রেডিয়ান বাই 8, 5 পাই রেডিয়ান বাই 8। 5-এরটা দেখো কি বলেছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, নিরেট গোলককে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। একটি নিরেট গোলককে গলিয়ে, আচ্ছা, গোলককে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে। তাহলে গোলক হচ্ছে 4/3 পাই r1 কিউব ইজ ইকুয়াল টু পাই, চোঙ তৈরি করা হয়েছে, হ্যাঁ, নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, কি সমান হবে গোলক ও চোঙের, ঠিক আছে। আচ্ছা, গোলক গলিয়ে, আচ্ছা এখানে তো সূত্র লেখা, যেহেতু গোলক গলিয়ে আমরা যেটা লিখছি সেটা আমরা পাই, ধরো এটা r2² এই যেরকম লিখছি, এইটাকে গলিয়ে যদি ওইটা তৈরি করা হয়, এর যে আয়তন ছিল সেটা ওর আয়তনে হবে, তাহলে আয়তন সমান হবে, ঠিক আছে। অবশ্যই এখানে আয়তন সমান হবে, তাহলে উভয়ের আয়তন সমান হবে, এখানে হবে আয়তন, এটা লিখছিলাম এইটা, এর ব্যাসার্ধ r1 আর ওর ব্যাসার্ধ r2 হলে আয়তন সমান হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, এরপর বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 33। একটা পরিসংখ্যা বিভাজন, পরিসংখ্যা বিভাজনের একটা বলেছে পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, আমাদের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় বলে দিয়েছে, কত বলা আছে 35, মধ্যমা 33, সংখ্যাগুরু মান। আমরা জানি সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 3 × মধ্যমা - 2 × যৌগিক গড়। তাহলে 3 × মধ্যমা কত বলা আছে 33, তাহলে সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু সংখ্যাগুরু
3 ইন্টু মধ্যমা 33 মাইনাস 2 ইন্টু যৌগিক গড় 35, তাহলে 3 33 99 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 29। সংখ্যাগুলো মান আসছে 29 29, ঠিক আছে, সংখ্যাগুলো মান আসছে 29, তাহলে 29 হবে। তাহলে শূন্য স্থানে আসছে 29, ঠিক আছে। নেক্সট দেখো 3-এর দাগের, তিনের দাগে যেটা বলা আছে সত্য মিথ্যা নির্বাচন করা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদ যথাক্রমে R1%, R2% ও 2R3% হয়, তবে পি টাকা 3 বছর শেষে সমূল শেষে স্ববৃদ্ধিমূল হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস 2R3/100, এইটা হবে এত টাকা। P ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100 1 প্লাস 2R3%, তাহলে 2R3/100 এত টাকা হয়ে যাবে। কিন্তু এখানে R3টার জায়গায় শুধুমাত্র 2R3-র জায়গায় শুধুমাত্র R3 আছে, তাহলে যে তথ্যটা দেয়া আছে সেটা মিথ্যা হবে। 3-এর দাগের 1-এরটা যে তথ্য দেয়া আছে সেটা মিথ্যা। 2-এরটা বলেছে 3x² প্লাস 10x প্লাস 3 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। এটা ঠিকই বলেছে, কারণ এই যে 3x² প্লাস 10x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই যে এইটা x² সহগ এইটা আর x ধ্রুবক পদের সহগ, এই দুটো যদি ইকুয়াল থাকে তাহলে অনন্য কী হয় আমরা দেখিয়ে দিচ্ছি। যে আলফা বিটা যদি বীজ হয়, বলেছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। আচ্ছা, বীজদ্বয় পরস্পর অনন্যক বলা আছে। যদি একটা বীজ, এই যে এইখানে বীজদ্বয় পরস্পর অনন্যক, একটা বীজ আলফা একটা 1/α, এই পদটা আর এই পদটা যখন একই থাকবে, দুটো পদ যখন একই থাকবে তখন অনন্য কি হবে, ঠিক আছে। এই সমীকরণের বীজদ্বয় বলেছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। এখানে যদি আলফা প্লাস 1/α চলে আসছে -10/3 আর আলফা ইন্টু 1/α চলে আসছে 3/3 1, ঠিক আছে, এরকম আসছে। এবার খেয়াল রাখবে যখন এই দুটো মান একই বলবে, এই দুটো মান একই থাকবে, এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে, এরকম কন্ডিশন যখন আসে তখন বীজদ্বয় অনন্য কি হয়, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এটা সত্য হলো। ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলে, ও কেন্দ্রবৃত্তে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শক টানা হলে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে ও এ বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। এইরকম একটা চিত্র আছে, বহিস্থ বিন্দু এ থেকে এখানে বি বিন্দু আর এখানে একটা সি বিন্দু মনে করো, এই যে বি সি ও কেন্দ্রবৃত্ত এইটা আছে, তাহলে ও কেন্দ্রবৃত্তে বহিস্থ বিন্দু এ থেকে স্পর্শক টানা হলে বি বিন্দুতে আর সি বিন্দুতে স্পর্শ করছে, বি বিন্দু সি বিন্দুতে স্পর্শ করলো, তাহলে ও এ বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। ও এ এই যে বি সি, তাহলে এই বি সি হচ্ছে একটা জ্যা। আমরা জানি যে কোনো জ্যায়ের ওপর যে কেন্দ্রগামী রেখা তাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা সত্য। এটা তোমাদের উপপাদ্য আছে, যে ওই 32-33-এর দিকের উপপাদ্যগুলো এই টাইপের, বৃত্তের কোনো জ্যায়ের ওপর কোনো কেন্দ্রগামী রেখা লম্ব এবং সেটা সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। আচ্ছা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হওয়া সম্ভব নয়। আমরা জানি যে সাইন থিটার সাইন 30-র মান হাফ, আমরা যদি সাইন 30 থিটার মান 30 হলে হাফ হয়, তাহলে অটোমেটিক্যালি কোসেক 30-র মান তো হাফ 2 হয়ে যাচ্ছে, সাইনের অনন্য কোসেক। কিন্তু এখানে বলে দেওয়া আছে যে কোসেক থিটার মান 2 হওয়া সম্ভব নয়, এখানে সম্ভব নয় বলেছে, তার মানে যে তথ্য দেওয়া হওয়া সম্ভব, কারণ কোসেক 30-র মানই 2, ঠিক আছে। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা আছে, 4-এরটা মিথ্যা হবে, এটা আমরা মিথ্যা লিখবো। 4-এরটা 5 6, 5-এর কি বলেছে দেখো, 5-এর বলে দিয়েছে যে কোনো ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে আয়তন 64 গুণ বৃদ্ধি পাবে।
বাহুর দৈর্ঘ্য মনে করো এ, তখন আয়তন হচ্ছে এ কিউব ঘন একক। তাহলে 4 গুণ করলে সেটা যখন 4a হয়ে যাচ্ছে তখন আয়তন হয়ে যাচ্ছে 4a তার কিউব, এত ঘন একক। তার মানে 4 4 16 4 16 64 এ কিউব ঘন একক। তাহলে এইটা ছিল, এইটা হলো, কতটা বাড়লো 64। যদি বলতো যে 4 গুণ করলে কতটা হবে, তখন হয়ে যাচ্ছে 64 এ কিউব, ঠিক আছে। এবার 64 এ কিউব মাইনাস এ কিউব, তাহলে বৃদ্ধি পেয়ে গেল 63 এ কিউব। তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে, এখানে এ কিউব, এখানে 63 এ কিউব, 63 গুণ বৃদ্ধি পাচ্ছে। যদি বলতো যে 4 গুণ করলে কত গুণ হবে, তাহলে 64 গুণ। কত গুণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু 63 গুণ, ঠিক আছে। তাহলে 63 গুণ হচ্ছে, কিন্তু দেওয়া আছে 64 গুণ, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হবে। 63 হচ্ছে কিন্তু 64 দেওয়া আছে, তাহলে মিথ্যা হচ্ছে, ঠিক আছে। এবার 6এরটা দেখো, 6এরটা বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মধ্যমা এক্স স্কোয়ার যদি এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0। এটা দেখো আমরা একটা উদাহরণ তুলছি, উদাহরণ তুলে বুঝতে পারবে তোমরা। দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই যে তিনটে পদ দেওয়া আছে, বলছে যে এদের মধ্যমা এক্স স্কোয়ার যদি এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0 হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্সের মান 4, ওয়াই ইজ ইকুয়াল টু 2 ধরে নিচ্ছি, ঠিক আছে। যে কোনো মান এইভাবে ধরে নাও। তাহলে এই পদটা কত হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার 16, এই পদটা হয়ে যাচ্ছে 4, এইটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার 16 প্লাস 2 স্কোয়ার 4, 16 আর 4 20 হয়ে যাচ্ছে। আমরা যদি এবার ঊর্ধ্বক্রমে সাজাই ছোটো থেকে বড় করে 4 16 20, তাহলে এইটা মধ্যমা হয়ে যাচ্ছে, মাঝের পদ এইটা। এটা কোন পদটা থেকে আসছে, এক্স স্কোয়ার থেকে আসছে। তাহলে এখানে এই কন্ডিশনটা হলে তাহলে মধ্যমা এক্স স্কোয়ার হচ্ছে, এই কন্ডিশনটা হলে মধ্যমা এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে মধ্যমা এক্স স্কোয়ার হবে বলেছে। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা একদমই সত্যি হচ্ছে, বুঝতে পারলে। এখানে যে কোনো উদাহরণ নেবে তোমরা, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা 5 এটা 4 ধরে নেবে, এক্স সমান 5 ওয়াই সমান 4 ধরে নেবে, এটাই আসবে। এক্স স্কোয়ার প্রতিবারই মধ্যমা হবে। যেটা মাঝের পদ, এখানে বিজোড় সংখ্যক পদ আছে, তাহলে মাঝের পদটাই মধ্যমা। আর জোড় সংখ্যক পদ থাকলে মাঝের যে দুটো পদ মাঝের তাদের সমষ্টি বাই 2 সেটা মধ্যমার মান, ঠিক আছে। এবার দেখো এখানে 1-এর দাগের 2-এর দাগের 3-এর দাগের হয়ে গেল, এবার 4-এর দাগের। আচ্ছা, এখানে দেখো যে একটা ক্যালকুলেশন করে দিই। এখানে আমরা 3-এর দাগে এইটা যেটা করলাম, 3-এর দাগে 2টা, এখানে ছিল 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা মিডিল ফ্যাক্টর করে নিতে পারবে, প্লাস 9x প্লাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে যদি 3x কমন নাও, এটা x প্লাস 3 হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর প্লাস 1 কমন নিলে x প্লাস 3 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x প্লাস 3 ইন্টু 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে x প্লাস 3 সমান 0, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 3। আর একবার 3x প্লাস 1 সমান 0, 3x ইজ ইকুয়াল টু মাইনাস 1, x ইজ ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে একটা বীজ আসছে -3, একটা বীজ আসছে -3। তাহলে এর অনন্যক কত, এর অনন্যক 1/-3, তার মানে -1/3। সেই বীজটা অন্য বীজটা আসছে, তাহলে বীজদ্বয় পরস্পর অনন্যক। এটা এইগুলো দেখেও বুঝতে পারবে, ঠিক আছে। এখানে বীজদ্বয় নির্ণয় করলেই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে 3-এর 2-এরটা সত্য হয়ে গেল। তো ওখানে আমরা কোষে দিইনি 3-এর 2-এরটা, এখন কোষে দেখিয়ে দিলাম, ঠিক আছে। 3-এর 2-এরটা সত্য হলো, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক, বীজদ্বয় পরস্পর অনন্যক হলো। এবার দেখো 4-এর দাগের থেকে শুরু করবো। 4-এর দাগের আছে 2 নম্বরের কোশ্চেন। যতক্ষণ 1 নম্বরের কোশ্চেন থাকবে তোমরা ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখলেই হবে। তোমরা রাফে ক্যালকুলেশন করতে পারো, রাফে ক্যালকুলেশন করে শুধুমাত্র উত্তরটা লেখাই খুব ভালো হবে। এবার 2 নম্বর যেগুলো আছে 4-এর দাগের, সেগুলো 1-এর 2-এর 3-এর 1-এর দাগের আছে, হ্যাঁ। সেগুলো জাস্ট অ্যান্সার লিখলেই হবে, কিন্তু 2 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্ক 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমস্ত অঙ্ক কিন্তু ঠিকঠাকভাবে কোষে দেখাতে হবে, তবেই কিন্তু 2-এ 2 পাবে। তাহলে 4-এর দাগ থেকে ঠিকঠাকভাবে কোষে দেখাতে হবে কিভাবে আসছে। 4-এর দাগের 1-এর দেখো, 4-এর দাগের 1-এর বলেছে বার্ষিক সুদের হার 4% থেকে 3.34% হয়, এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, তাহলে ব্যক্তির মূলধন নির্ণয় করি। আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন ইজ ইকুয়াল টু পি টাকা, ঠিক আছে। অতএব তাহলে পি টাকার 4% হারে বার্ষিক আয় বলেছে, তার মানে 1 বছরের আয়। অতএব এখানে হয়ে যাচ্ছে পি টাকার 4% হারে 1 বছরের সুদ। পি টাকার 4% হারে 1 বছরের সুদ কত হবে, 4% হারে বলে দিয়েছে, বার্ষিক আয় বলেছে। তাহলে আমরা এখানে লিখবো পি ইন্টু 4 ইন্টু 1/100 এত টাকা।
ইজ ইকুয়াল টু 4p/100 টাকা। এবার বলেছে সুদটা কমে 3×3 হয়ে গেল, অতএব পি টাকার 3×3 হারে 1 বছরের সুদ। 1 বছরের সুদ কত? আচ্ছা, পি ইন্টু 3×3 মানে 3 4 12 3 15/4, তাহলে 15 এখানে হবে, 1 বছর 4টা নিচে লিখছি বাই 100, এত টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15p/400। এটা কাটাকাটি যাবে, তাও আমরা কাটাকাটি করছি না। ঠিক আছে, এই আকারেই রাখছি, আমাদের পরের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে বলেছে 60 টাকা কম হয়, তার মানে এটা সুদের হার কম হয়েছে বলে এখানে কম পাচ্ছে। অতএব শর্তানুসারে হয়ে যাবে এইটা অবশ্যই বেশি, তাহলে 4p/100 মাইনাস 15p/400 ইজ ইকুয়াল টু 60 হয়ে যাচ্ছে, বা এটা 400 লসাগু, তাহলে 4 16p মাইনাস এটা 15p ইজ ইকুয়াল টু 60, বা এটা p/400 ইজ ইকুয়াল টু 60, বা p ইজ ইকুয়াল টু 400 ইন্টু 60, বা p ইজ ইকুয়াল টু 4 6 24 0 0 0, p এর মান আসছে 24,000। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি সহজেই যে ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। ঠিক আছে, ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। দেখে নাও, নেক্সট দেখো 2 দাগে শুরু করব। আচ্ছা, 2 দাগে দেখো, 2 দাগের এখানে বলেছে যে বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের হাফ গুণ হয়। আচ্ছা, তবে কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? আচ্ছা, আমরা এখানে বলেছে ধরি মূল্য হ্রাসের হার r%, ধরি যন্ত্রের মূল্য, ধরি যন্ত্রের মূল্য p টাকা এবং যন্ত্রের মূল্য হ্রাসের হার, ইজ ইকুয়াল টু r%। ঠিক আছে, এইটা যন্ত্রের মূল্য p টাকা আর যন্ত্রের মূল্য হ্রাসের হার r%। তাহলে এখানে যে কন্ডিশন দিয়ে দিয়েছে যে 5 বছরের প্রাথমিক মূল্যের হাফ হয়, প্রাথমিক মূল্যের, অতএব p টাকার হাফ গুণ মানে কত টাকা? হাফ গুণ সমান p ইন্টু হাফ, এত টাকা সমান p/2 টাকা। ঠিক আছে, অতএব এখানে শর্তানুসারে যে শর্ত দিয়ে দিয়েছে, শর্তানুসারে p/2 ইজ ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r/100 তারপরে 5, এইটা আসছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। অতএব 1 মাইনাস r/100 তারপরে 5 ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে আমরা ধরি কত বছরের প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। আমরা ধরছি, অতএব প্রাথমিক মূল্যের 1/4 গুণ মানে কত হচ্ছে? প্রাথমিক মূল্যের 1/4 গুণ ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু p টাকা সমান p/4 টাকা। ঠিক আছে, আমরা ধরি t বছর পর 1/4 গুণ হবে। কত বছরে 1/4 গুণ হবে? আমরা ধরছি t বছর পর 1/4 গুণ হবে, ধরে নিচ্ছি। অতএব শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, আচ্ছা, শর্তানুসারে t বছরে আমরা ধরে নিয়েছি 1/4 গুণ হবে। অতএব শর্তানুসারে p/4 ইজ ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার t, এই মানটা নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে p কেটে দিই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, অতএব 1 মাইনাস r/100 তারপরে t ইজ ইকুয়াল টু 1/4 হয়ে যাচ্ছে।
ঠিক আছে, পি কেটে গেলে তাহলে আমরা লিখতে পারি অতএব 1 মাইনাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু, এটা হাফ তার স্কোয়ার। ঠিক আছে, এবার এই হাফের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু, এখানে মান আছে 1 মাইনাস আর বাই 100 তারপরে 5, তারও বাইরে হয়ে যাচ্ছে 2, 5 তার পাওয়ারে আবার 2, 5 তার পাওয়ারে 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর বাই 100, 5 দুগুণে 10। ঠিক আছে, 10 হচ্ছে, অতএব টি ইজ ইকুয়াল টু 10, অতএব টি ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখবে, বলছে কত বছরের প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, অতএব 10 বছরের প্রাথমিক মূল্যের উত্তর হবে, অতএব 10 বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, 10 বছরের প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। 2-এরটা হলো। নেক্সট দেখো, এবার 3-এরটা সলভ করবো আমরা। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করব। এটা আমাদের 17 নম্বর মডেল কোশ্চেন পেপার চলছে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। 3-এরটা দেখো, 3-এরটা বলে দিয়েছে যে এ স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড এ, এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এ ইজ ইকুয়াল টু, এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স বি is equal to b square plus z minus xb is equal to c square plus y minus z, z minus x, c square plus x minus yc। এটা দেওয়া আছে, আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি a square plus y minus z a is equal to b square plus z minus xb is equal to c square plus x minus yc is equal to k। ঠিক আছে, k অশূন্য ধ্রুবক, k অশূন্য ধ্রুবক, এটা অবশ্যই উল্লেখ করতে হবে, k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অতএব এখানে হয়ে যাবে a স্কোয়ার প্লাস y মাইনাস জেড এ ইজ ইকুয়াল টু k। ঠিক আছে, তাহলে আমরা যদি a কমন নিই, a কমন নিলে হয়ে যাচ্ছে a প্লাস y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k, বা a প্লাস y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k বাই a হয়ে যাচ্ছে, এটাকে 1 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, অনুরূপে b স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি ইজ ইকুয়াল টু k হবে, প্রত্যেকটা পদই k এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, যেহেতু সমান আমরা এখান থেকে বা k b কমন নিচ্ছি, b, তাহলে এটা হয়ে যাচ্ছে b প্লাস b কমন নিলে জেড মাইনাস এক্স হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু k, অতএব b প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k বাই b, এটা 2 নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 3 নাম্বারটা যেটা আছে, সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সি ইজ ইকুয়াল টু k, বা সি কমন নিলে এখানে হয়ে যাচ্ছে সি প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k, বা সি প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k বাই সি। ঠিক আছে, এবার 1, 2, 3 আমরা যোগ করছি, তারপরে যেটা করবে, অতএব 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। কি লিখবে এখানে? বাঁ দিকের মান বাঁ দিকে যোগ হবে, ডান দিকের মান ডান দিকে যোগ হবে। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে a প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 2-এর b প্লাস জেড মাইনাস এক্স প্লাস 3-এর c প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, ডান দিকে আছে k বাই a প্লাস k বাই b প্লাস k বাই c। এখানে প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড কেটে গেল। ঠিক আছে, আমরা ওপরটা একটু মুছছি, দেখো এটা থেকে k এর মান প্রমাণ করতে বলছে, প্রত্যেকটাই k এর সঙ্গে সমান, এখানে একটু মুছে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, মুছলাম একটু। এরপর যেটা হবে, বা k বাই a প্লাস k বাই b প্লাস k বাই c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c,
বা কে কমন নিলে এখানে হয়ে যাচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, বা কে কমন নিলে এটা a b c লসাগু, এটা bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। অতএব কে এর মান কত হচ্ছে? কে এর মান হয়ে যাচ্ছে এ বি, এইটা ওইদিকে গেলে উল্টে যাবে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা কে এর মান আসছে। তাহলে কে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান ধরা হয়েছে এইটা, তাহলে প্রত্যেকটা অনুপাত এইটার সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অতএব প্রতিটি অনুপাতের মান এ বি সি, এটা ব্র্যাকেট ক্লোজ হবে, প্রতিটি অনুপাতের মান এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। তাহলে আমরা উত্তর লিখতে পারি প্রতিটি অনুপাতের মান অতএব প্রতিটি অনুপাতের মান এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। দেখো হলো। নেক্সট 3 কমপ্লিট হলো, 4 দাগের থেকে শুরু করছি। দেখো এবার 4 দাগের বলে দিয়েছে যে কিউআর বৃত্তচাপের ওপর অবস্থান, না বলা আছে এক্স প্রপোর্শনাল রুট ওয়াই। আচ্ছা 4এরটা এক্স প্রপোর্শনাল রুট ওয়াই দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে রুট ওয়াই। এখানে লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এক্স প্রপোর্শনাল কে রুট ওয়াই হয়ে গেল। এবার বলেছে কি অশূন্য ভেদ ধ্রুবক ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যখন এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যখন এক্স ইজ ইকুয়াল টু এ। অতএব এক্স ইজ ইকুয়াল টু এ পুট করি কে ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ারে রুট করলে এ হবে, অতএব এ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ, বা কে ইজ ইকুয়াল টু এ বাই এ, বা কে ইজ ইকুয়াল টু এ বাই এ কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 হয়ে গেলে অতএব এক্স ইজ ইকুয়াল টু রুট ওয়াই হয়ে যাচ্ছে 1 এর মান বসালে। 1 এর মান বসালে 1 ইন্টু রুট ওয়াই হয়ে গেল মান বসালে। এবার বলছে যে আচ্ছা তাহলে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করতে বলছে, মানে এক্সের দ্বারা ওয়াইকে প্রকাশ করতে বলছে। তাহলে ওয়াইকে প্রকাশ করব এক্স দ্বারা, তাহলে ওয়াইকে প্রকাশ করতে হবে, অতএব রুট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাই প্রকাশ, ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ, ওয়াইকে প্রকাশ এক্স দ্বারা, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ লিখে দেবো, ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করা হলো, ঠিক আছে। ওয়াইকে অতএব ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। নেক্সট দেখো 4 হয়ে গেল 5। 5 যাচ্ছে জ্যামিতির অঙ্ক আছে, কিউআর বৃত্তচাপের অবস্থিত কিউএআর এবং কিউপিআর দুটো পরিদৃষ্ট কোণ। পরিদৃষ্ট কোণ মানে বৃত্ত থাকবে, কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত কিউএআর এবং কিউপিআর দুটো পরিদৃষ্ট কোণ, কিউএআর কিউপিআর, ঠিক আছে। কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত কিউএআর কিউপিআর দুটো পরিদৃষ্ট কোণ, পি আর কিউ 80 ডিগ্রি, পি আর কিউ এটা সম্পূর্ণটা 80, পি আর কিউ 80, পি আর সমান পি কিউ, পি আর এর সঙ্গে পি কিউ সমান, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে, এইটা 80 হলে এইটাও 80 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই কোণের মান হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, এইটাও 20 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। কারণ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। কিউএআর এর মান চেয়েছে, সহজ অঙ্ক দিয়েছে দেখো। তাহলে আমরা শুরু করব, কিউএআর এর কোণটার মান চেয়েছে যেটা 20 ডিগ্রি উত্তর আসছে। কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত যেটা বলেছে সেটা লিখছি, কিউআর বৃত্তচাপের ওপর অবস্থিত, কিউআর বৃত্তচাপের ওপর অবস্থিত কিউএআর এবং
QPR দুটি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। দুটি পরিধিস্থ কোণ হলো QAR এবং QPR দুটি পরিধিস্থ কোণ, পরিধিস্থ বলে দিয়েছে। আচ্ছা, PRQ সমান 80 ডিগ্রি, কোণ PRQ সমান 80 ডিগ্রি, কোণ PRQ 80 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত আছে PR = PQ, PR = PQ। অতএব ত্রিভুজ PQR এর PR সমান PQ হলে PR এর বিপরীত কোণ PQR সমান PRQ সমান 80 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা 80 করে। অতএব ত্রিভুজ PQR এর কোণ RPQ এর মান কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, সেই 180 থেকে এই দুটোর সমষ্টি 80, এই দুটোর মান 80 করে এদের সমষ্টিটা বিয়োগ করলেই তৃতীয় কোণের মান বেরিয়ে যাবে। 180 - 160 = 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। পি কোণের মান হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। পি কোণের মান হয়ে গেল। এবার কিউআর বৃত্তচাপের ওপর, এবার এইটা আমরা একবার লিখেছি। আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা জানি একই বৃত্তাংশস্থ বা একই বৃত্তচাপের ওপর সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটাও লিখলে হবে। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, সকল কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ মানে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ, ঠিক আছে। বা এখানে লিখলে হতো, এটা এইভাবে লিখতে পারো। আমরা জানি একই বৃত্তচাপের উপর সকল বৃত্তস্থ কোণের মান সমান, ঠিক আছে। আচ্ছা, অতএব কোণ QPR সমান কোণ QAR = 20 ডিগ্রি। অতএব কোণ কি চেয়েছে? QAR এর মান কত? কোণ QAR এর মান 20 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ QAR এর মান 20 ডিগ্রি। নেক্সট দেখো, 5-এর হলো 6-এরটা, 6-এর অঙ্ক। আচ্ছা, 6-এরটা বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যে BE = BC। আচ্ছা, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের আমরা এখানে কাকে বর্ধিত করা হলো বলেছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে। আচ্ছা, ঠিক আছে, আমরা AB বাহু এইটা নিচ্ছি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যেন BE = BC হয়, তাই তো। BE = BC এমনভাবে বর্ধিত করা হলো যেন BE = BC হয়। C, E যুক্ত করলাম। ADC 70 ডিগ্রি, ADC এটা 70, ঠিক আছে। ADC 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে বলেছে আর BAD 95, এটা 95, ঠিক আছে, এটা 95 বলা আছে। তাহলে কি চেয়েছে? DCE এই কোণটার মান চেয়েছে। C, E যোগ করলাম, এই কোণটার মান চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো মান, আচ্ছা এইটা সমান বলেছে, তাদের এদের বিপরীত কোণগুলোর মান সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে এইটা 70, তাহলে এই কোণটার মান কত হয়ে যাচ্ছে? এটা 70 হলে এইটা 110 হয়ে গেলে, আচ্ছা DAB 95 বলেছে, BAD 95, এটা 95 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে, এটা যেহেতু 95, এটা হয়ে যাচ্ছে 85, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা সরল রেখা, তাহলে এইটা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তো এই বিপরীত কোণগুলোর মান সমান। বিপরীত কোণগুলো, এইটা একটা ত্রিভুজ, BEC একটা ত্রিভুজ, ঠিক আছে, BEC ত্রিভুজ। তাহলে এটা 70 হলে এর বিপরীত কোণ এইটা, বিপরীত কোণ এটা সমান। তাহলে এই দুটো সমষ্টি কত? 110
তার মানে এইটা হয়ে যাচ্ছে 55, এটা হয়ে যাচ্ছে 55, 55 করে হয়ে যাচ্ছে। কি চেয়েছে এখানে? চেয়েছে ডিসিই, ডিসিএ পুরো, ডিসিই পুরোটা চেয়েছে। 8 আর 5 13 আর 14, 140 ডিগ্রি হবে, ঠিক আছে, 140 ডিগ্রি। তাহলে যেটা বলেছে আমরা লিখছি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বি ইজ ইকাল টু বিসি, ঠিক আছে, বি ইজ ইকাল টু বিসি হয়। সি কমা ই যোগ করলাম, ঠিক আছে, সি কমা ই যোগ করলাম। আচ্ছা, এডিসি সমান 70, কোণ এডিসি ইজ ইকাল টু 70, আর কোণ দেওয়া আছে এডিসি 70, আর কোণ দেওয়া আছে বিএডি 95, বিএডি 95, কোণ বিএডি ইজ ইকাল টু 95। তাহলে এবিসিডি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এ বি সি কোণের মান কত? 180 মাইনাস 70 সমান 110, ঠিক আছে। অতএব কোণ সিবিই কোণের মান কত? আবারও 180 মাইনাস 110 সমান 70, ঠিক আছে। এবার এই কোণটার মানটা নির্ণয় করে নিই। অতএব কোণ বিসিডি কোণের মান কত? এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 95, এইটা থেকে বিয়োগ করলে এটা আসছে 85 চলে এলো, ঠিক আছে। এবার ত্রিভুজ বিইসি এর, ত্রিভুজ বিইসি এর বিসি সমান বি, একটা কোণ জানি 70, এই যে বেরিয়েছে বি সিবিই। অতএব কোণ বিইসি ইজ ইকাল টু কোণ বিইসি ইজ ইকাল টু ইসিবি ইজ ইকাল টু হয়ে যাবে, দুটো সমান যেহেতু, 180 মাইনাস 70/2 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 110/2 ইজ ইকাল টু 55 ডিগ্রি, 55 ডিগ্রি আসছে, ঠিক আছে, 55 ডিগ্রি। তারপরে যেটা করবে এর নিচে ক্যালকুলেশন। অতএব মান চেয়েছে সিডিই এর মান, ডিসিই এর মান চেয়েছে, ডিসিই। অতএব ডিসিই সমান ডিসিবি প্লাস বিসিই। ডিসিবি এর মান কত এখানে বের করা আছে দেখো, ডিসিবি, এই যে বিসিডিটাই ডিসিবি, এটা হয়ে যাচ্ছে 85, আর এখানে নির্ণয় করা আছে বিসিই, দেখো বিসিই, তার মানে ইসিবি, এটা হয়ে যাচ্ছে 55, আর 5 তার 140। অতএব কোণ ডিসিই এর মান 140 ডিগ্রি, দেখো এটা আসছে, কোণ ডিসি এর মান 140 ডিগ্রি। নেক্সট দেখো 6-এরটা হলো 7-এর। সাতের অঙ্ক বলেছে যে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব ডি বিন্দুতে ছেদ করে, এটা এবিসি, ঠিক আছে। এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব ডি বিন্দুতে ছেদ করে, বিডি সমান 8 সেমি, বিডি এইটা 8। আচ্ছা, আর কি বলা আছে? ডিসি 2 এডি 4, ডিসি 2 এডি 4 এইটা বলা আছে, ডিসি 2 এডি 4। তাহলে বিএসি কোণের মাপ কত? বিএসি এই কোণটার মাপ চেয়েছে, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব
অঙ্কন করা হলো, এটা লম্ব অঙ্কন করা হলো বলে দিয়েছে, ঠিক আছে, লম্ব অঙ্কন করা হলো। আচ্ছা, বলা আছে বিডি সমান 8 সেমি, ডিসি সমান 2 সেমি, আর বলা আছে এডি সমান 4 সেমি, ঠিক আছে, এটা বলা আছে। আচ্ছা, এডি সমান 4 সেমি। বিএসি কোণের মাপ কত? তাহলে এইটা যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে, অতএব ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজের এ বি স্কোয়ার অতিভুজ, যেহেতু এটা কোণ, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডির মান কত 8 স্কোয়ার, আর বিডির মান কত বিডি, আচ্ছা এডির মান কত, এডির মান হচ্ছে 4, এটা 4 স্কোয়ার আর এটা 8 স্কোয়ার, বা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 64, বা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। অতএব ত্রিভুজ এ ডিসি থেকে পাই, এটাও সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু লম্ব বলে দেওয়া আছে, ঠিক আছে, আমরা পাচ্ছি এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বা এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডির মান হচ্ছে 4 প্লাস 2, বা এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 4, বা এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 চলে আসছে, ঠিক আছে। অতএব আমরা বিসি স্কোয়ার নির্ণয় করি। আচ্ছা, বিসি ইজ ইকুয়াল টু বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু 8 সেমি প্লাস 2 সেমি ইজ ইকুয়াল টু 10 সেমি। অতএব বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, আর অতএব এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কত, এ বি স্কোয়ার হয়ে গেছে 80, এসি স্কোয়ার হয়ে গেছে 20 ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে। এইটা হলো, দেখো এই ক্যালকুলেশনের পর এই ক্যালকুলেশন করবে, বিসি বের করে নিলে বিসি স্কোয়ার করলে 100 হলো, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমষ্টি 100 হলো, তাহলে দুদিকের মান সমান আসছে। অতএব তারপর উল্লেখ করবে, আমরা একটু মুছছি এখানটা, দেখো এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজের কন্ডিশন পেয়ে গেছি। অতএব ত্রিভুজ এবিসি এর বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হচ্ছে বিসি স্কোয়ার। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ এবিসি, কারণ এটি সমকোণী ত্রিভুজের কন্ডিশন, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি, অতএব কোণ এ কোণ, অতএব বিএসি কোণ সমকোণ, অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, বিএসি 90 ডিগ্রি, ঠিক আছে, বিএসি কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে উল্লেখ করবে, সাতেরটা বলে দিয়েছে যে বিএসি এর পরিমাপ কত। অতএব কোণ বিএসি এর পরিমাপ, কোণ বিএসি এর পরিমাপ 90 ডিগ্রি, ঠিক আছে, কোণ বিএসি এর পরিমাপ 90 ডিগ্রি। নেক্সট দেখো হলো এটা 7-এর, 8-এরটা, এবার 8-এর দেওয়া আছে ত্রিকোণমিতির অঙ্ক আছে। আটের কি বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, কস থিটার মান নির্ণয় করো। সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, ঠিক আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা √3। আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা এ আর এটাকে বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। অতএব সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। একটু অ্যাডভান্স অঙ্ক দিয়ে দিয়েছে, এটা ক্লাস 11-এর অঙ্ক, ঠিক আছে। অতএব √3 ইন্টু
যদিও ক্লাস 11এও আছে অঙ্কটা, ক্লাস 10-এর অঙ্ক ক্লাস 10-এর পার্টেও পড়ছে। অতএব sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, এবার আমরা sec থিটা প্লাস ট্যান থিটার মান নির্ণয় করব। sec থিটা প্লাস ট্যান থিটার মান নির্ণয় করে সেখান থেকে sec থিটার ভ্যালু বের করব। sec থিটার ভ্যালু বের করলেই cos থিটার ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অতএব এইটা 1 নাম্বার দিচ্ছি আমরা, আর এইটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। এটাকে 2 নাম্বার দিলাম। এবার 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। sec থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 আর sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, যোগ করছি, প্লাসে মাইনাসে ট্যান থিটা কেটে যাচ্ছে, 2 sec থিটা √3 প্লাস 1/√3 বা 2 sec থিটা √3 লসাগু, তাহলে √3 গুণ হয়ে 3 হয়ে যাবে, 3 প্লাস 1। অতএব 2 sec থিটা ইজ ইকুয়াল টু 4/√3 এলো। তাহলে অতএব sec থিটা সমান কত আসছে, এটা 4/√3, এটা 4/2√3 হয়ে যাচ্ছে, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে। অতএব sec থিটা ইজ ইকুয়াল টু 2/√3। এবার আমরা জানি cos থিটা sec থিটার অনন্যক, cos থিটা sec থিটা যেহেতু অনন্যক, তাহলে cos থিটার মান কত হবে, sec থিটার মান বেরিয়ে গেছে 2/√3। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু √3/2। ঠিক আছে, cos থিটার মান √3/2 আসছে। তাহলে উল্লেখ করবে এখানে কি বলেছে, এখানে বলেছে cos থিটার মান নির্ণয় করো। অতএব cos থিটার মান √3/2, cos থিটার মান √3/2। নেক্সট দেখো, এটা 8-এর হয়ে গেল। এবার আমরা 9 থেকে শুরু করব, 9-এর দাগের। শর্ট কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে। পার্থক্য যেটা হয় স্টুডেন্টদের মধ্যে, শর্ট কোশ্চেনে কিন্তু নাম্বারের ডিফারেন্সটা হয়। শর্ট কোশ্চেন ভেরিয়াস টাইপের শর্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন করে রাখতে হবে, অনেক ধরনের শর্ট কোশ্চেন। এটা বড় নম্বরের কোশ্চেন যেগুলো 3 নম্বর 4 নম্বর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যে এর মধ্যে এই টাইপেরই প্রায় আসবে। ঠিক আছে, কিন্তু শর্ট কোশ্চেন বিভিন্ন টাইপের আসতে পারে, যেটা হয়তো এরকম এসে যেতে পারে যে তোমার পরিকল্পনার বাইরে, সেই জন্য বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন করে রাখা দরকার। এবার দেখো 9-এরটা। 9-এরটা যেটা বলেছে যে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা। cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে আমরা কি করব, এখানে প্রথমেই আমরা 1 যোগ করে দিচ্ছি উভয় দিকে। 1 প্লাস cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। আমাদের প্রয়োজন মতো উভয় দিকে 1 যোগ করতে পারি। এখানে দেখো, বা এখানে হয়ে যাচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এর জায়গায় আমরা cos স্কোয়ার আলফা লিখছি। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা sec স্কোয়ার বিটা, বা 2 cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার বিটা, বা 2/sec স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/cos স্কোয়ার বিটা। 1/cos মানে sec, আর এই যে 1/cos এটা sec হয়ে যাবে, 1/sec মানে cos। ঠিক আছে, cos আর sec অনন্যক আমরা জানি। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার আলফা, কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, এবার এই cos স্কোয়ারটাকে 2 cos স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি, cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা ভেঙে দিলাম ইজ ইকুয়াল টু sec স্কোয়ার আলফা হলো। আচ্ছা, এবার কি করব, এবার আমরা উভয় দিক থেকে 1 বিয়োগ করছি, বা cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার আলফা মাইনাস 1, বা এটা cos স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার বিটা হয়ে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস cos স্কোয়ার বিটা, আর sec স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার আলফা। ঠিক আছে, ট্যান স্কোয়ার আলফা হয়ে গেল।
আচ্ছা, আমাদের দেখাতে বলেছে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে এর পরের লাইনই হয়ে যাচ্ছে। এর পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো cos স্কোয়ার বিটা এই যে 1 মাইনাস সাইন এখানে বাইরে আছে, 1 মাইনাস cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার বিটা, cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু এই যে ট্যান স্কোয়ার আলফা। দেখো প্রমাণ হয়ে গেল, cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা, যেটা বলেছে প্রমাণ হয়ে গেল। cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, দেখো এখান থেকে সুন্দরভাবে প্রমাণ হয়েছে। নেক্সট দেখো 9 দাগের হয়ে গেল, এবার আমরা 10 দাগের করব। প্রসেসটা দেখে রাখবে, ভালো অঙ্ক দিয়েছে এটা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আসতে পারে, কিন্তু প্রথমে 1 যোগ করতে হবে, তারপরে 1 বিয়োগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। মাঝে কোনাকুনি গুণ আছে। নেক্সট দেখো দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেমি। চোঙের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 7 সেমি। চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেমি বলে দিয়েছে। আর কি বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গ সেমি। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি কত বলা আছে, 528 বর্গ সেমি বলা আছে। বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, চোঙটির আয়তন। তাহলে আমরা ধরে নিচ্ছি, যেহেতু উচ্চতা বলা নেই, ধরি উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব শর্তানুসারে 2 পাই আর এইচ, 2 ইন্টু পাই এর মান 22/7 আর এর মান 7 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 528 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 7 কেটে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু 528 বাই 22 দুগুণে 44 হয়ে যাচ্ছে। 528 বাই 44 আমরা যদি 22 দিয়ে কেটে দিই, 22 দুগুণে 44, 8 থাকছে 88, 22 দিয়ে কাছে 4 22 88, এটা কেটে গিয়ে 12 হয়ে যাচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু 12। অতএব চোঙের উচ্চতা 12 সেমি হলো, চোঙের উচ্চতা 12 সেমি। আচ্ছা, আর কি এবার কি চেয়েছে, চোঙের আয়তন, তাই তো। অতএব চোঙের আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে 7 ইন্টু 7 ইন্টু 12, এত আয়তনের একক ঘন সেমি হয়। 7 কাটলো, এইটা হয়ে যাচ্ছে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 15 ইন্টু 12 ঘন সেমি। 154 ইন্টু 12, 4 দুগুণে 8, 308 ইন্টু 154, এত ঘন সেমি। ঠিক আছে, 1848 ঘন সেমি। অতএব চোঙের, এখানে লিখবে, উত্তর লিখবে যে চোঙের আয়তন 1848 ঘন সেমি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হয়ে গেল 10-এর 11টা। প্রসেসটা দেখে নাও। পরেরটা বলেছে, কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে। আচ্ছা, উচ্চতা বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল নির্ণয় করতে হবে, তাই তো। পাই আর এল নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 154 বর্গ সেমি। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি। আচ্ছা, উচ্চতা 5 সেমি। শঙ্কুর
উচ্চতা ইজ ইকুয়াল টু 5 সেমি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r সেমি। ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম। এবার ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই r স্কয়ার। অতএব শর্তানুসারে পাই এর মান 22/7 ইন্টু r স্কোয়ার ইজ ইকুয়াল টু 154, বা r স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 7/22। এটা কেটে গেলে 7 হচ্ছে, বা r স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। অতএব r ইজ ইকুয়াল টু +-7, অতএব r ইজ ইকুয়াল টু 7। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 7 সেমি। ধরছি শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল সেমি আমরা ধরে নিয়েছি। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল সেমি। এবার আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর চিত্র তো এইরকম, শঙ্কুর চিত্র যেহেতু এইরকম হয়ে যায়, শঙ্কুর ক্ষেত্রে এইরকম চিত্রের জন্য এইটা হচ্ছে উচ্চতা, এইটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা। তাহলে এইচ আর আর এল এরা সমকোণী ত্রিভুজ গঠন করে, কারণ এই কোণটা সমকোণ হয়ে যায়, এই কোণটা সমকোণ হয়ে যায়, ঠিক আছে, এই কোণটা সমকোণ। তাহলে অতএব শঙ্কুর ক্ষেত্রে কি হয়ে যায়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমরা এবার একটু মুছবো ওপরটা, দেখবে আমরা জানি, এখানে মনে রাখছি আর ইজ ইকুয়াল টু 7 আর এইচ ইজ ইকুয়াল টু 5। আর ইজ ইকুয়াল টু 7 আর এইচ ইজ ইকুয়াল টু 5, এটা আমরা মনে রাখছি, ঠিক আছে। তাহলে এখানে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এসে যাচ্ছে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার প্লাস এইচ ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 49 প্লাস 25, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এর মাঝে 14 4 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 74 আসছে, ঠিক আছে, 74। তাহলে এর রুট করলে চলে আসছে √74। অতএব এল ইজ ইকুয়াল টু ±√74। অতএব এল ইজ ইকুয়াল টু √74, পজিটিভ হবে। অতএব এখানে কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর এল। এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল, পাই এর মান 22/7, আর ব্যাসার্ধ আর এর মান 7, আর এল এর মান √74, ঠিক আছে। এত কি হবে, সেমি একক আছে, এত বর্গ সেমি, ঠিক আছে, এত বর্গ সেমি হবে। এটা হচ্ছে এত বর্গ সেমি। এখানে 7 ক্যান্সেল, 22√74 বর্গ সেমি, 22√74 বর্গ সেমি, এইটা আসছে, ঠিক আছে। অতএব এখানে উত্তর লিখবো। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যেগুলো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 22√74 এত বর্গ সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি। নেক্সট দেখো, এটা হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট মানে এই মডেল কোশ্চেন পেপার 17-এর লাস্ট অঙ্ক, পেজ নাম্বার 592 593। হ্যাঁ, এখানে দেখো যৌগিক গড় 6 বলা আছে। এখানে এফ এর মান নির্ণয় করতে হবে আমাদের। যৌগিক গড় 6 বলে দেওয়া আছে, এফ এর মান নির্ণয় করতে হবে 12টা। যৌগিক গড় 6 বলে দেওয়া আছে, এফ এর মান নির্ণয় করতে হবে। যে ছকটা দেওয়া আছে সেই ছকটা দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা তোমরা লিখবে। এখানে চল এক্সআই বলে একটা ছক আছে, ঠিক আছে। আচ্ছা, এইরকম একটা ছক দিয়ে দেওয়া আছে, এইটা বলা আছে এইখানে চল, এটা হচ্ছে এক্সআই, ঠিক আছে। আর কি বলা আছে, পরিসংখ্যা এফআই, ঠিক আছে। চল আর পরিসংখ্যা 2 5 3 6 5 4, 2 5 3 6 5 4, 2 5 3 6 5 4, 6 3 8f, এইটা আছে 6 3 8f, 6 3 8f, 2 5 3 6 5 4, 6 3 8f। আচ্ছা, 9 4 10 3, এখানে আছে 9 4, এখানে আছে 10 3, আর কি আছে 9 4 10 3 12 2, 12
2 এই পদগুলো আছে, ঠিক আছে, এইগুলো দেওয়া আছে। আচ্ছা, তার মানে এই যে পরিসংখ্যা এটা দেওয়া আছে, তাহলে এখানে এফ এর মানটা এখানে অজানা আছে, ঠিক আছে, এফ এর মানটা অজানা আছে। তাহলে এখানে 2 আছে 5 বার, 3 আছে 6 বার, 5 আছে 4 বার, ঠিক আছে, এইরকম আছে। 8 কতবার আছে সেটা নির্ণয় করতে হবে। যৌগিক গড়, তথ্যের যৌগিক গড় 6, তথ্যের যৌগিক গড় সমান 6। অতএব সামেশন অফ এফ আই কত? সামেশন অফ এফ আই হয়ে যাচ্ছে 5 + 6 + 4 + 3 + f + 4 + 3 + 2, এই যে মানগুলো আছে সমস্ত কিছু যোগফল হবে 5 + 6 + 4 + 3 + f + 4 + 3 + 2। 5 আর 6 11, 8 4 15, 15 আর 3 18, 18 আর 4 22, 22 আর 3 25, 25 আর 2 27, 27 + f। 5 আর 6 11, 8 4 15 আর 3 18, আর 4 22 আর 3 25 আর 2 27 + f। অতএব সামেশন অফ এফ আই এক্স আই এটা কত হচ্ছে? এটা হচ্ছে 5 দুগুণে 10 + 3 6 18 + 4 5 20 প্লাস আবার 3 6 18 প্লাস 8f প্লাস 4 9 36 প্লাস 3 10 30 প্লাস 24 ইজ ইকুয়াল টু 8 8 16 16 8 8 16 আর 6 22 22 আর 4 26 এর 6 প্লাস 8f 26 এর 6 2 2 আর 2 4 4 আর 3 7 7 আর 3 10 10 আর 8 18 18 আর 1 এইটা অবশ্যই যোগ করা যাবে না 2 আর 2 4 4 আর 3 7 7 আর 3 10 10 আর 1 11 11 2 13 13 14 15 156 ঠিক আছে এইটা আসছে দেখো এবার এখানে হবে অতএব শর্তানুসারে কি হয়ে যাবে হয়ে যাচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 6 ঠিক আছে বা এখানে হয়ে যাচ্ছে এরপর আমরা এখানে ক্যালকুলেশনটা করছি বা এই যে এফ আই এক্স আই এর মান হচ্ছে 156 প্লাস 8f বাই সামেশন অফ এফ আই হয়ে যাচ্ছে 27 প্লাস এফ ইজ ইকুয়াল টু 6 বা 156 প্লাস 8f এটা গুণ করলে 6 ইন্টু এটা হয়ে যাচ্ছে 6f প্লাস 6 7 42 2 হাতে 4 6 দুগুণে 12 4 16 162 বা এখানে হয়ে যাচ্ছে 8f মাইনাস 6f ইজ ইকুয়াল টু 162 মাইনাস 156 বা এটা 2f ইজ ইকুয়াল টু 6 বা f ইজ ইকুয়াল টু 6/2 বা f ইজ ইকুয়াল টু 3 চলে আসছে f ইজ ইকুয়াল টু 3 ঠিক আছে f এর মান আসছে 3 বলেছে f এর মান নির্ণয় করো তাহলে উত্তর লিখবে অতএব এই প্রসেসই করবে অতএব f এর মান 3 দেখো এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 17 কমপ্লিট হলো প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে আমরা ফিরবো আজকের ক্লাস এখানেই স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে সলভ করবো মডেল কোশ্চেন পেপার 18 ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান